আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ এর MBA এর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার 2 অর্থাৎ ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, গোলস অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজি টপোলজি, এই চ্যাপ্টারে 4 নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ এর আগে আমরা এই চ্যাপ্টারের উপরে আরও 3টি ক্লাস নিয়েছি, সেখানে বিভিন্ন বিষয়, বিভিন্ন টার্ম নিয়ে কথা বলেছি। আজকেও আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সাধারণত প্রত্যেকটা বইয়ের 2 নম্বর চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টারটা থাকে হচ্ছে বিভিন্ন টার্মস বা ওই বিষয়ের যে বিশেষ টার্ম বা বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে এখানে এই চ্যাপ্টারগুলোতে আলোচনা করা হয়। যেমন তোমরা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অনার্স লেভেলে পড়েছো, সেখানে আমাদের 2 নম্বর চ্যাপ্টার ছিল কস্ট অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশন। অর্থাৎ সেখানে অনেক ধরনের কস্ট এবং কস্ট ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছিল। যেই কস্ট অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশনটা তোমার এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পুরো কোর্সে প্রয়োজন হবে। এরকম আমাদের এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সে যে সকল টার্ম বা বিষয়গুলো আমাদের ধারণা থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো আমাদের চ্যাপ্টার 2 এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি, আজকেও কয়েকটা বিষয় আলোচনা করব। এছাড়াও আসলে এখানে আরও অনেকগুলো বিষয় ছিল, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এক চ্যাপ্টারে দীর্ঘদিন সময় লেগে যাবে, দেখা যাবে আরও অন্যান্য চ্যাপ্টারগুলো সময় দেওয়া সম্ভব হবে না। এই জন্য আজকে আমরা এই চ্যাপ্টারের উপরে আশা করি শেষ ক্লাস নিব, এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 3 অথবা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। তাহলে আজকে আমরা যেই বিষয়টা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, কৌশলগত ব্যবসায় একক। তোমাদের যেহেতু সিলেবাসের বিষয়গুলো আছে, সেই জন্য আমাদের কিছুটা আলোচনা করে দিতেই হয়, না দিলে দেখা যাবে যে তোমরা মনে করবো যে স্যার এগুলো পড়ায় নেই, এগুলো তাহলে আসবে না, অথবা আমরা পড়বো কি পড়বো না, এই বিষয়গুলো নিয়ে তোমরা হেজিটেট ফিল করবো। এই জন্য এই সকল বিষয়ে আমরা অল্প হলেও টাচ দিয়ে, অর্থাৎ কিছুটা হলেও আলোচনা করে দিচ্ছি। তাহলে কৌশলগত ব্যবসায় একক বলতে কি বোঝায়? তো আমরা জানি একটা প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয় টপ ম্যানেজমেন্ট থেকে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্ট কৌশলগত সিদ্ধান্ত নেবে, আর বটম লাইন অথবা নিচের লেভেলে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা সেগুলোকে বাস্তবায়ন করবে। তাহলে একটা প্রতিষ্ঠানের যদি এমন কোনো ইউনিট, তাহলে অ্যাজ এ হোল প্রতিষ্ঠান না, এখানে বলা হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা ইউনিটের কথা, যেই ইউনিটটা তার ইউনিটের জন্য আলাদাভাবে কৌশলগত ব্যবস্থাপনা সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ ওভারঅল প্রতিষ্ঠান যেই সিদ্ধান্ত নিতেছে সেটাই সে বাস্তবায়ন করে না, বরং তার ইউনিটের জন্য সে আলাদা কৌশল নির্ধারণ করে, আলাদা কৌশল বাস্তবায়ন করে। তাহলে এরকম প্রতিষ্ঠানের এরকম ইউনিটকে আমরা বলতেছি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। যেমন মনে করো আমরা যদি ওয়ালটন কোম্পানির কথা ধরি, এখন ওয়ালটন একটা প্রতিষ্ঠান এবং তার অনেকগুলো সেকশন আছে, অনেকগুলো ইউনিট আছে। যেমন সে এসি বানায়, এসি বিক্রি করতেছে, সে ফ্রিজ বিক্রি করতেছে, সে টিভি বিক্রি করতেছে, সে কুকারিজ বিক্রি করতেছে, মোবাইল বিক্রি করতেছে, আরও অনেক ধরনের পণ্য সামগ্রী সে বিক্রি করতেছে বা তৈরি করতেছে। এখন যদি একটা সেন্ট্রাল অ্যাজ এ হোল সবার জন্য একই ধরনের পলিসি বা একই ধরনের কৌশল নির্ধারণ করা হয়, তাহলে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এই জন্য মোবাইল কোম্পানি বা মোবাইল ইউনিট, ওয়ালটন কোম্পানি মোবাইল ডিভিশন, তারা হয়তো তাদের জন্য আলাদা কৌশল নির্ধারণ করতে পারে, যদি এই সুযোগ তাদের থাকে যে মোবাইল ডিভিশন, তারা মোবাইল ডিভিশনের জন্য আলাদা কৌশল নির্ধারণ করবে, আলাদা কৌশল বাস্তবায়ন করবে। তাহলে আমরা ওয়ালটনের এই মোবাইল ডিভিশনটাকে একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বলবো।
আবার এরকম যদি তাদের কুকারিজ ডিভিশন, তাদের জন্য আলাদা তারা স্ট্র্যাটেজি নির্ধারণ করে, কৌশল নির্ধারণ করে এবং সেই অনুযায়ী তারা বাস্তবায়ন করে, তাহলে কুকারিজ ডিভিশনকে আমরা আলাদা আরেকটা বিজনেস ইউনিট বলবো। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যেই অংশ আলাদাভাবে স্ট্র্যাটেজি নির্ধারণ করে, আলাদাভাবে কৌশল নির্ধারণ করে এবং তাদের আলাদা কম্পিটিটরস থাকে, আলাদা প্রোডাক্ট থাকে, তো ওই সকল অংশকে আমরা বলতেছি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। এখন ফিলিপ কটলার অ্যান্ড আর্মস্ট্রং এর মধ্যে আমরা একটা সংজ্ঞা দেখি। A strategic business unit is a unit of the company that has a separate mission and objectives. That has a separate mission and objectives, and that can be planned independently, and that can be planned independently from other company business. From other company business. তাহলে according to Philip Kotler and Armstrong, a strategic business unit is a unit. Strategic কৌশলগত ব্যবসা একক হচ্ছে একটা একক হবে কোম্পানি, একটা কোম্পানির ওই একক, ওই অংশ that has a separate mission and objective, যার আলাদা গোলস, আলাদা অবজেক্টিভ আছে, এবং that can be planned independently, যেটা আলাদাভাবে স্বাধীনভাবে নিজের জন্য প্ল্যান করতে পারে from other company business। অর্থাৎ তার যে অন্য আরো অংশ আছে, ওই প্রতিষ্ঠানে যে আরো অন্য অংশ আছে, সেই অংশ থেকে আলাদাভাবে সে নিজের জন্য নিজের আলাদা মিশন বা অবজেক্টিভ আছে, আলাদাভাবে প্ল্যান করতে পারে, সেই অংশটাকে আমরা বলতেছি একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। আচ্ছা, এখানে আরো অন্যান্যদের সংখ্যা আছে, যেমন ববি অ্যান্ড থিল এর মধ্যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট ইজ এ ইউনিট অফ দ্য ফার্ম that can be considered a separate entity for planning purpose. It may be single product, a product line, a division, or the entire company. তাহলে প্রথম কথা তার একই রকম, যে তার আলাদা প্ল্যানিং করার ক্ষমতা আছে। এখন এই বিজনেস ইউনিটটা বলছি ইট মে বি এ সিঙ্গেল প্রোডাক্ট, একটা নির্দিষ্ট প্রোডাক্ট একটা বিজনেস ইউনিট হতে পারে, যেমন আমরা বলছি যে মোবাইল ডিভিশন অফ ওয়ালটন, অথবা হতে পারে এ প্রোডাক্ট লাইন, যে প্রোডাক্ট লাইন এখানে মনে করো প্রোডাক্ট একই, আবার প্রোডাক্ট লাইন ভিন্ন হতে পারে, যে মোবাইল ডিভিশন এর মধ্যে স্মার্টফোন আর বাটন ফোন, টু সেপারেট প্রোডাক্ট লাইন। এখন এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট লাইনও একটা প্রোডাক্ট ইউনিট হইতে পারে, বা বিজনেস ইউনিট, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হইতে পারে, অথবা অর এ ডিভিশন অর এন্টায়ার কোম্পানি, অথবা পুরো কোম্পানিটাও অ্যাজ এ সিঙ্গেল মানে
যদি আলাদা আলাদাভাবে ডিসিশন মেকিং এর পাওয়ার না থাকে, তখন পুরো কোম্পানিটাই হবে একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, অর্থাৎ সবগুলো ডিভিশন মিলাই একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। দেন আমরা দেখব টাইপস অফ স্ট্র্যাটেজি, কৌশল প্রকারভেদ। আরও অন্যান্য বিষয় আলোচনা করার সুযোগ আছে, কিন্তু আসলে সবগুলো বিষয় যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা চ্যাপ্টার শেষ করতে পারবো না। এই জন্য তোমরা বই থেকে আরও অন্যান্য বিষয়গুলো কিছু কিছু দেখে নিবে। এখন একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারে। তো সেই বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গুলো নিয়ে আমরা এখানে সংক্ষেপে আলোচনা করবো। এখানে অনেক বিস্তারিতভাবে আলোচনা করা আছে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিগুলোকে আবার সাব ডিভিশন করা অনেক ধরনের স্ট্র্যাটেজির কথা বলা আছে। আমরা সবগুলো হয়তো বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু কিছু ধারণা দিব। এক নম্বর হচ্ছে অফেন্সিভ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। দুই নম্বর হচ্ছে অফেন্সিভ স্ট্র্যাটেজি। তিন নম্বর স্ট্র্যাটেজিস ফর জয়েন্ট অ্যাকশনস। চার নম্বর cautious strategy। পাঁচ নম্বর টাইমিং স্ট্র্যাটেজি। ছয় নম্বর নেগোসিয়েশন স্ট্র্যাটেজি। সাত নম্বর ফার্ম রিলেটেড স্ট্র্যাটেজি। আট নম্বর বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। নয় নম্বর ফাংশনাল স্ট্র্যাটেজি। তাহলে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বিভিন্ন সময় অবলম্বন করতে পারে, বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করে। তো এর মধ্যে এক নম্বর হচ্ছে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, তাহলে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে অফেন্সিভ স্ট্র্যাটেজি, আক্রমণাত্মক স্ট্র্যাটেজি। আমরা ফুটবল খেলায় অনেক সময় আমরা বলি যে ডিফেন্সিভভাবে খেলতেছে, আবার অনেক সময় বলে অফেন্সিভভাবে খেলতেছে। অর্থাৎ কিছু কিছু দেশ আছে তারা বেশিরভাগ ডিফেন্সিভ খেলে, যেমন ইতালি। আবার কিছু দেশ যেমন জার্মানি বা ব্রাজিল, এরা অফেন্সিভ খেলে, অর্থাৎ বেশি আক্রমণাত্মক খেলে। তাহলে একটা বিজনেস প্রতিষ্ঠান তারাও ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিতে পারে বা অফেন্সিভ স্ট্র্যাটেজি নিতে পারে। ডিফেন্সিভ স্ট্র্যাটেজির মধ্যে আবার বিভিন্ন প্রকারের স্ট্র্যাটেজির নাম বলা আছে। নামগুলো একটু মানে এখানে যে স্ট্র্যাটেজির নামগুলো একটু অনেকটা মজার নাম বলা যায়। যেমন এক নম্বর বলছে
ডিফেন্সিভ স্ট্র্যাটেজির মধ্যে কানে তুলা দেওয়া, কিপ অন সুইং উড, কানে তুলা দেওয়া স্ট্র্যাটেজি। অর্থাৎ তারা বলছে যে যদি কোনো প্রতিষ্ঠান নতুন কোনো কিছু করতে চায় তখন এই নতুন কিছুর ব্যাপারে কিন্তু কম বেশি অবশ্যই সমালোচনা আসে। দেখা যায় অনেকেই এবার এটা প্রথমে সমালোচনা করে, এখন তারা এটা সেই সমালোচনাগুলো কর্ণপাত না করে, অর্থাৎ সেই সমালোচনা না শুনে তারা তাদের লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যায়। এটা হচ্ছে কানে তুলা দেওয়া স্ট্র্যাটেজি। অর্থাৎ আমি যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্য আমি বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব, কে কী বলবো সেটা আমার দেখার বিষয় না। এরকম বলছে ঘোলা পানিতে মাছ শিকার, এই ডিফেন্সিভ স্ট্র্যাটেজির একটা স্ট্র্যাটেজি। অর্থাৎ তারা যে লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য থেকে মানুষের কনসেন্ট্রেশনকে ডাইভার্ট করা, অর্থাৎ মূল টার্গেটকে নিয়ে মানুষ যাতে চিন্তা না করে যে আমাদের এটা হচ্ছে টার্গেটটা হচ্ছে আমরা প্রাইস পণ্যের প্রাইস বাড়াবো এবং আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ করব। এখন প্রাইস আমি ঠিকই বাড়াইলাম, কিন্তু মানুষ যাতে এই প্রাইসটাকে তারা কর্ণপাত না করে, বরং আমি বললাম যে বিশ্ববাজারে অস্থিরতার কারণে আমাদের প্রাইস বাড়ছে। এখন আমাদের প্রাইস নিয়ে মানুষ চিন্তা করবে না, মানুষ চিন্তা করবে বিশ্ববাজারে অস্থিরতা নিয়ে বা করোনা ভাইরাসের প্রভাবে আমাদের পণ্যের প্রাইস আমরা বাড়াইছি। তাহলে প্রাইস বাড়াইছি, এই প্রাইস যে বাড়াইলাম এটা নিয়ে মানুষের হেডেক কম, করোনা ভাইরাস নিয়ে হেডেক বেশি। অর্থাৎ মূল বিষয়টাকে আড়ালে নিয়ে অন্য কোনো বিষয়কে সামনে নিয়ে আসা হচ্ছে গোলাপানিতে মাছ শিকার। তারপর আপাত প্রতিকূল অবস্থাকে মূল্যায়ন করা, ক্যাপিটালাইজ অন অ্যাপারেন্ট আনফেভারেবল সিচুয়েশন। তো অর্থাৎ কোনো একটা নেগেটিভ বিষয়কেই বেস বা পজিটিভ, আমাদের জন্য পজিটিভ বানানো। যেমন মনে করো কাঁচামালের দাম বাড়ছে, এখন কাঁচামালের দাম বাড়ছে 2 টাকা, আমরা আমাদের প্রোডাক্টের দাম বাড়াই দিলাম 4 টাকা। কিন্তু আমরা এই যে কাঁচামালের দাম বাড়লো এটার কারণে আমরা দাম বাড়াই দিলাম, তো আমরা এই যে কাঁচামালের দাম বাড়লে আর এটা আমাদের জন্য লস না, বরং এখন এটা আমাদের আরো গেইনের কারণ হলো। অর্থাৎ এটা যদিও আমাদের একটা নেগেটিভ বিষয় ছিল, এটাকে আমরা পজিটিভ বিষয় বা এটাকে আমরা মূলধন হিসাবে ব্যবহার করলাম। এই সিচুয়েশনটাকে বেস করে আমাদের প্রফিট আমরা বাড়ানোর একটা পায়তারা করলাম। অর্থাৎ আপাত প্রতিকূল অবস্থাকে মূল্যায়ন করা। তারপর রক্ষণাত্মক বা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে বনওল বা গাদেতুল বা প্রতি আক্রমণ, কাউন্টার অ্যাটাক। যে আমার কম্পিটিটর তারা বলছে যে আমরা 5 টাকা ছাড় দিলাম, তো আমরা বললাম ঠিক আছে আমরা 6 টাকা ছাড় দিলাম। বা তারা একটা প্রোডাক্টের সাথে একটা ক্যালেন্ডার ফ্রি দিছে, তো আমরা ক্যালেন্ডারের সাথে একটা ডায়েরির সাথে আরো একটা ডায়েরি ফ্রি দিলাম। অর্থাৎ আমাদের বাজারটাকে ধরে রাখার জন্য আমরা আমাদের কম্পিটিটর যে অফার দিতেছে তার চেয়ে বেশি আমরা অফার দিতেছি। এটা হচ্ছে আমাদের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। তার মানে আমরা প্রথমে দিই না, আমরা পরে দিই। আর অফেন্সিভ স্ট্র্যাটেজি হচ্ছে যারা মানে শুরু করে, এরা হচ্ছে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি হচ্ছে তারা প্রথমে শুরু করে না, তারা কোনো কিছু প্রতিফল হিসাবে কাজ করে। যে একটা কিছু একটা ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার কারণে তারা আবার কাউন্টার আরেকটা ঘটনা ঘটায়। আর অফেন্সিভ হচ্ছে কোনো ঘটনা ইস্যু ছাড়াই কোনো ইস্যু তৈরি করা। তাহলে আক্রমণাত্মক বা অফেন্সিভ স্ট্র্যাটেজি হচ্ছে যে যেমন মার্কেটে চলতেছে ভালোই, আমরাই প্রথমে অফার দিলাম যে আপনারা যদি 2 টাকা নেন তাহলে একটা ফ্রি পাবেন। তাহলে মার্কেটে কিন্তু এতদিন কেউ অফার দেয়নি, আমরা যে প্রথম দিলাম আমরা আক্রমণাত্মক নিলাম যে না আমরা আমাদের পণ্যটা বেশি বিক্রি করতে চাই, এই জন্য আমরা অফার দিলাম। এখন আমাদের দেখা দেখি যদি অন্য কেউ অফার দেয় তাহলে তাদেরটা হবে ডিফেন্সিভ, আর আমরা যেহেতু শুরু করছি আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে অফেন্সিভ।
তারপর স্ট্র্যাটেজি ফর জয়েন্ট অ্যাকশন, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের যে কোনো লক্ষ্য আমরা এককভাবে বাস্তবায়ন করতে পারবো না, সবার সহযোগিতা, সবার মানে সার্বিক সহযোগিতা এবং তারা যদি সবাই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কাজ করে তাহলে কিন্তু আমাদের লক্ষ্য বাস্তবায়ন হবে। এই জন্য আমাদের স্ট্র্যাটেজিটা হবে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি দাস, সবাইকে নিয়ে আমরা কাজ করব। যদি এরকম হয় তাহলে তখন এটাকে বলে স্ট্র্যাটেজি ফর জয়েন্ট অ্যাকশন। এখানে আরও বিস্তারিত বা কয়েকটা পদ্ধতির কথা বলা আছে, সেগুলো তোমরা লিখে নেবা। তারপর কষা স্ট্র্যাটেজি বা সাবধানতামূলক কৌশল। তো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ছোটখাটো ব্যাপারে বা যে সকল বিষয় একটু জটিল, কঠিন অথবা ফেইলিওর হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে তাদেরকে বাঁচায় রাখা, মানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নেগেটিভ বিষয়গুলোতে সরাসরি অংশগ্রহণ না করা, অথবা যেখানে যে সকল বিষয়ে কঠিন বা বাস্তবায়নে ঝুঁকি আছে সেখানে সেই কাজগুলোকে অন্যকে দিয়ে করায় নেওয়া, যাতে ফেইলিওর হইলেও নিজে সেফ থাকে। অথবা যেমন মনে করো একটা ঝগড়া লাগছে, তো ঝগড়া লাগলে তো প্রথমেই কিন্তু প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে না, বা একটা বড় ইস্যু প্রথমেই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে না, প্রথমে সেখানে হয়তো স্থানীয় পর্যায়ের ডিসিরা যায় অথবা এমপিরা যায়, তারপরেও যদি সমাধান না হয় তখন প্রধানমন্ত্রী যায়। এখন প্রথমেই যদি প্রধানমন্ত্রী মানে সেখানে হস্তক্ষেপ করে তাহলে কিন্তু মানে অনেক একটা দুইটা তিনটা আস্তে আস্তে দেখা যাবে তার মূল্য কমে যাবে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কথাকেও মানুষ কর্ণপাত করবে না। এরকম প্রতিষ্ঠানের যারা টপ ম্যানেজমেন্টে থাকে তারা একটু কষা স্ট্র্যাটেজি, অর্থাৎ যে সকল বিষয়ে নেগেটিভ তারা সেখানে প্রথমে জড়ায় না, তারা হয়তো অন্যকে দিয়ে কাজ করায়, পরবর্তীতে প্রয়োজন হলে সেখানে তারা সমাধান করার জন্য অংশগ্রহণ করে। অথবা কোনো বিষয় যদি মনে করো ফেইলিওর হওয়ার সম্ভাবনা থাকে তখন সে নিজে না করে অন্যকে দিয়ে করায়, যাতে ওইটা ফেইলিওর হলেও তার নিজের কাছে এটা বদনামটা না আসে। এটা হচ্ছে কনসাস স্ট্র্যাটেজি। দেন টাইমিং স্ট্র্যাটেজি। টাইমিং স্ট্র্যাটেজি হচ্ছে যে কোনো কাজ আমরা যদি যথাসময়ে করতে পারি তাহলে সেটার ফলাফল অনেক ভালো আশা করা যায়। এটাতে যেমন সাব স্ট্র্যাটেজি হিসেবে তারা কিছু বলছে, যেমন ঝোঁক বুঝে কূপ মারা, এটা একটা স্ট্র্যাটেজির নাম। এখন অর্থাৎ যখন যেই সময় যেই কাজ করলে আমার সুবিধা সেই কাজ আমি করবো। করোনা ভাইরাসকালীন আমি এখন মাস্কের ব্যবসা করলে আমার এই ব্যবসাটা অনেক ফলপ্রসূ হবে। এখন করোনা ভাইরাস চলে গেলে এই মাস্কের ব্যবসা করলে আর মাস্ক মানুষ কিনবে না। এরকম এখন এই করোনা ভাইরাসকালীন কি স্ট্র্যাটেজি নিলে আমার ব্যবসা ভালো চলবে সেটা আমার এখন নিতে হবে। তো এখনকার স্ট্র্যাটেজি করোনা ভাইরাস চলে গেলে তখন নিলে চলবে না, তো সেটা হচ্ছে আমার টাইমিং স্ট্র্যাটেজি। তারপর নেগোসিয়েশন স্ট্র্যাটেজি, যে কোনো চুক্তি করার ক্ষেত্রে দর কষাকষি এবং নিজের লাভের ভাগটা আমাকে খেয়াল রাখতে হবে, যাতে চুক্তির মধ্যে আমি আমার নিজের স্বার্থ কোনো হানি না হয়। তারপর ফার্ম রিলেটেড স্ট্র্যাটেজি, আমার ফার্মের ওভারঅল স্ট্র্যাটেজি, ফার্মের প্রবৃদ্ধি অর্জন কীভাবে হবে, তারপর অর্থ সংস্থান কীভাবে হবে, ফার্মের শ্রমিক ব্যবস্থাপনা কীভাবে হবে, সেইগুলো বিস্তারিত স্ট্র্যাটেজি আলাদা আলাদাভাবে নেওয়া হচ্ছে। ফার্ম রিলেটেড স্ট্র্যাটেজি এখানে বইয়ে দেওয়া আছে অনেকগুলো অপশন, মানে ফার্ম রিলেটেড কী ধরনের কী স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন হয়। এখানে যেমন আছে প্রবৃদ্ধি অর্জনের কৌশল, ফার্মের প্রবৃদ্ধি অর্জন কীভাবে করব, কোন পরিস্থিতিতে কীভাবে করব, যেমন প্রতিষ্ঠান তার জীবন চক্রের
কিভাবে প্রবৃদ্ধি ঘটাবে, জীবনচক্রের কোন স্তরে। আমরা জানি প্রত্যেকটা প্রোডাক্টের লাইফ সাইকেল থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের লাইফ সাইকেল থাকে। প্রথমে গ্রোয়িং স্টেজে তারা কি স্ট্র্যাটেজি নেবে, আবার যখন ম্যাচিউর হয়ে যায় তখন কি স্ট্র্যাটেজি নেবে, আবার যখন ডিক্লাইন করে তখন কি স্ট্র্যাটেজি নেবে, এগুলো আগে থেকে নির্ধারণ করবে। এরকম অর্থ সংক্রান্ত কৌশল, কোন উৎস থেকে তারা অর্থ সংস্থান করবে, কি পরিমাণ তারা ক্যাপিটাল, ফিক্সড ক্যাপিটাল, কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল নেবে, এগুলা আরও অন্যান্য বিষয় এখানে আলোচনা করা আছে, সেগুলো তোমরা দেখে নিবা। তারপর বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, ব্যবসায় পর্যায় কৌশল, অর্থাৎ বিজনেসের যে বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি নিতে হয়। অর্থাৎ আমরা একটা প্রতিষ্ঠান যেমন ওয়ালটন, তো ওয়ালটনের প্রথম সার্বিকভাবে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে টু ম্যাক্সিমাইজ প্রফিট। এখন ম্যাক্সিমাইজ প্রফিট করার জন্য আমার প্রত্যেক বিভাগ ওয়াইজ আলাদা স্ট্র্যাটেজি নিতে হবে। প্রত্যেক আমার মোবাইল ডিভিশন, আমার ক্রোকারিজ ডিভিশন, আমার ফ্রিজ অ্যান্ড টেলিভিশন ডিভিশন, প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি নিতে হবে, যাতে আমার সার্বিক স্ট্র্যাটেজি বা সার্বিক গোলটা বাস্তবায়ন করা সম্ভব হয়। এরকম ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি, আমার গোল আমি নির্ধারণ করলাম এই বছর আমি 100 কোটি টাকা সেলস বাড়াবো। এখন সেলস বাড়াইতে আমাকে কি করতে হবে, আমার যে কর্মচারী বা মধ্যম লেভেলের যারা থাকে অর্থাৎ ম্যানেজার্স, তারা কীভাবে এটা বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে ফাংশনাল। একটা হচ্ছে টপ ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, সেটা আবার বাস্তবায়ন করে হচ্ছে মধ্যম লেভেলের ম্যানেজার যারা। তো এখন মধ্যম লেভেলের ম্যানেজাররা কীভাবে বাস্তবায়ন করবে, সেটাও হচ্ছে ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। অর্থাৎ বিজনেস লেভেল স্ট্র্যাটেজি হচ্ছে ওভারঅল ফার্ম রিলেটেড ডিসিশন নিতেছে, আর ফাংশনাল হচ্ছে সেটা বাস্তবায়ন কীভাবে করবে সেই ব্যাপারে তারা স্ট্র্যাটেজি অবলম্বন করবে। তাহলে এখানে আমরা কৌশল এবং কৌশলের প্রকারভেদগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখব একটা বিষয়, সেটা হচ্ছে ইকোনমি, এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস। মিতব্যয়িতা, দক্ষতা এবং কার্যকারিতা। এই শব্দগুলো, এই টার্মগুলো কিন্তু আমরা সবসময় শুনি, কিন্তু অনেক সময় এই ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস এটা কি জিনিস, এটার মধ্যে পার্থক্য কি, এইগুলো কিন্তু আমাদের স্পষ্ট ধারণা থাকে না। কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বোঝার জন্য অথবা স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা থাকা লাগবে। আমরা কিন্তু বলছি যে আমরা অঙ্ক অনেক কিছুই করতে পারি, কিন্তু সেই অঙ্কর পিছনে যে আমাদের থিওরিগুলো থাকে, যেগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার, সেগুলো কিন্তু আমাদের জানা থাকে না, যার ফলে আমরা সেই অঙ্কর বাস্তবায়ন করতে পারি না। ইকোনমি, effectiveness or efficiency or effectiveness। তাহলে ইকোনমি বা মিতব্যয়িতা বলতে কি বোঝায়? অ্যাকর্ডিং টু পার্কার, পার্কারের মধ্যে
উপযুক্ত সময়ে এবং সবচেয়ে কম ব্যয় পর্যাপ্ত পরিমাণ গুণগত ও মানসম্মত আর্থিক, মানবিক, প্রাকৃতিক, শারীরিক এবং তথ্য সমৃদ্ধ সম্পদসমূহ আহরণ ও অর্জনকে মিতব্যয় বলা হয়। তাহলে মিতব্যয় আমরা বলি যে প্রয়োজন আমাদের পূরণ হতে হবে, কিন্তু সেই প্রয়োজন পূরণ হওয়াটা যাতে আমার সীমিত সম্পদের মাধ্যমে হয়, আবার সেই প্রোডাক্টটা বা যে প্রোডাক্টের মাধ্যমে আমরা প্রয়োজন পুরো করলাম সেটাও যাতে কোয়ালিটিফুল হয়, এই সকল বিষয়গুলো এনশিওর করা হচ্ছে মিতব্যয়। যেমন মনে করো আমরা কিন্তু সবসময় বলি কার্টিও কোড অ্যাকাউন্টিং, অর্থাৎ তোমরা কার্টিও কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। তাহলে আমাদের প্রয়োজনটা পূরণ করতে হবে, কিন্তু সেখানে অবশ্যই যাতে অপচয় না হয়। তাহলে মিতব্যয় হচ্ছে প্রয়োজনীয় জিনিস পূরণ করা, প্রয়োজন পুরা করা, কিন্তু সেটা অবশ্যই হতে হবে আমাদের সীমিত সম্পদের মাধ্যমে। তাহলে এখানে বলছে উপযুক্ত সময়ে সবচেয়ে কম ব্যয় পর্যাপ্ত পরিমাণ গুণগত ও মানসম্মত আর্থিক, মানবিক, প্রাকৃতিক, শারীরিক ও তথ্য সমৃদ্ধ মানব সম্পদসমূহ আহরণ ও অর্জন। তাহলে সম্পদটা সেটা মানবিক সম্পদ হতে পারে, প্রাকৃতিক সম্পদ হতে পারে, শারীরিক সম্পদ হতে পারে, তথ্যগত সম্পদ হতে পারে, যে কোনো ধরনের সম্পদ সেটা উপযুক্ত সময়ে সবচেয়ে কম ব্যয়ে এবং গুণগত মানসম্পন্ন সম্পদটা অর্জন করাই হচ্ছে মিতব্যয়। আর এফিসিয়েন্সি, আচ্ছা তাহলে ইকোনমি হচ্ছে উপযুক্ত সময়ে, সময়ের পরে আমি কম দামে পাইলে আমার লাভ নেই। আমার ক্ষুধা লাগছে এখন, আমার এখন হয়তো আম খেতে মনে চাইতেছে, তো এখন আমি ভাত খেয়ে ফেললাম, এরপরে আমাকে আম দিল, তাহলে কিন্তু আমার আমের উপযোগ আগের মতো থাকবে না। তাহলে সময় মতো হতে হবে। তারপর এটার মানটাও আমি কম দামে কেনার জন্য নিম্নমানের আম কিনলাম, তখন এটাকে মিতব্যয় বলা হবে না। তাহলে উপযুক্ত সময়ে উপযুক্ত মান সম্পন্ন, আবার এটা হচ্ছে তুলনামূলক কম ব্যয়। তাহলে উপযুক্ত সময় উপযুক্ত মানের তুলনামূলক কম ব্যয়ে সংগ্রহ করা বা ভোগ করা হচ্ছে মিতব্যয়। আর এফিসিয়েন্সি হচ্ছে দক্ষতার অর্থ আর্থিক, মানবিক, শারীরিক, তথ্য সমৃদ্ধ সম্পদসমূহ ব্যবহারের দ্বারা একটি নির্দিষ্ট পরিমাণ ইনপুটের বিপরীতে আউটপুটকে সর্বোচ্চকরণ করা। নির্দিষ্ট পরিমাণ ইনপুটের বিপরীতে আউটপুটকে সর্বোচ্চকরণ করা হচ্ছে দক্ষতা। আমি এখানে 100 কেজি ধান দিলাম, এখন 100 কেজি ধান থেকে আমি চাল উৎপাদন করলাম, একজন উৎপাদন করলো 60 কেজি, আরেকজন উৎপাদন করলো 70 কেজি। তাহলে 100 কেজি ধান থেকে একজন করলো 60 কেজি, একজন করলো 70 কেজি। তাহলে ইনপুট সমান, কিন্তু আউটপুট যার বেশি তাহলে আমরা বলবো তার দক্ষতা তত বেশি। তাহলে নির্দিষ্ট পরিমাণ ইনপুট থেকে যে যত বেশি পরিমাণ আউটপুট তৈরি করতে পারবে সে তত বেশি দক্ষ, অথবা আউটপুট এর বিবেচনায় ইনপুট যত কম হবে সে তত দক্ষ। তাহলে এখানে ইনপুট ফিক্সড 100 কেজি ধান, আউটপুট ভেরি করতেছে, যার আউটপুট যত বেশি তার দক্ষতা তত বেশি। আবার উল্টাভাবে অনেক সময় চিন্তা করা হয়, যেমন আমার আউটপুট হচ্ছে 100 কেজি চাল, এখন এই 100 কেজি চাল উৎপাদন করার জন্য একজন
120 কেজি ধান ব্যবহার করতেছে, আরেকজন 130 কেজি ধান ব্যবহার করতেছে। তাহলে এখানে আউটপুট সমান, কিন্তু ইনপুট একজনের 120 কেজি, একজনের 130 কেজি। তাহলে এখানে যে মিনিমাম ইনপুট দিয়ে এই পরিমাণ 100 কেজি আউটপুট তৈরি করতে পারতেছে সে হচ্ছে সবচেয়ে দক্ষ। তাহলে ইনপুটের দৃষ্টিকোণ থেকে ইনপুট সমান, আউটপুট বেশি, সে হচ্ছে দক্ষ। আর আউটপুটের দিক থেকে আউটপুট সমান কিন্তু ইনপুট কম, সে হচ্ছে দক্ষ। তাহলে মিনিমাম আউটপুট ম্যাক্সিমাম আউটপুট উইথ মিনিমাম ইনপুট। আর ইফেক্টিভনেস হচ্ছে আমার কার্যকারিতা, আমার সার্বিক যে লক্ষ্য সেটা পূরণ হচ্ছে কিনা। মনে করো আমি বললাম যে 2 জন কর্মচারী নিয়োগ দিলাম, বললাম যে আমাকে এই ডিজাইনের একটা নির্দিষ্ট ডিজাইন দিলাম, এই ডিজাইনের 5টা টেবিল বানিয়ে দিলাম। একজনে 4 ঘন্টায় বানাই দিল, আরেকজনে 6 ঘন্টায় বানাই দিল। এখন বানাইছে 2 জনেই 5টা টেবিল বানাইছে, একজনে 4 ঘন্টা লাগাইছে, আরেকজনে 6 ঘন্টা লাগাইছে। এখন আউটপুট বিবেচনায় আমি যে 4 ঘন্টায় বানাইছি তাকে কিন্তু ইফিসিয়েন্ট বলবো, অর্থাৎ দক্ষ বলবো। কিন্তু সাথে শুধু দক্ষ হলেই হবে না, দেখতে হবে আমার এটা ইফেক্টিভ কিনা, অর্থাৎ আমি যেই উদ্দেশ্যে বানাইতে দিছি অথবা যেই ক্যাটাগরি যেই মানে বানাইতে দিছি সেই মানে সে বানাইতে পারছে কিনা। যে 5টাই বানাইছে কিন্তু মানটা সে ভালো ধরে রাখতে পারে নাই, তাহলে তাকে কিন্তু আমি তখন আর দক্ষ বলবো না। অর্থাৎ যদি আমার ইফিসিয়েন্সির সাথে ইফেক্টিভনেসটাও থাকতে হবে। এরকম আমি বললাম যে আমার ইফেক্টিভনেস বা আমার প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে প্রফিট বাড়ানো। এখন প্রফিট বাড়ানোর জন্য সেলস বাড়াইতে হবে। এখন একজন সেলসম্যান সে 1000 টাকা বিক্রি করছে, আরেকজন সেলসম্যান সে 1500 টাকা বিক্রি করছে। তাহলে স্বাভাবিকভাবে যে 1500 টাকা বিক্রি করছে তাকে আমরা দক্ষ বলবো। কিন্তু দেখা গেল যে 1500 টাকা বিক্রি করছে তার ওখান থেকে আমার লাভ আসতেছে 100 টাকা, আর যে 1000 টাকা বিক্রি করছে তার ওখান থেকে লাভ আসতেছে আমার 150 টাকা। কাজেই যদিও যে 1500 টাকা বিক্রি করছে তাকে প্রাথমিকভাবে ইফিসিয়েন্ট মনে হয়, কিন্তু তার এই সেলটা ইফেক্টিভ না, কারণ বেশি সেল করলেও আমার লাভ কিন্তু এখান থেকে বেশি আসতেছে না, বরং আরেকজন 1000 টাকা বিক্রি করে আমার লাভটা বেশি দিতেছে। কাজেই এখানে বি অর্থাৎ যে কম সেল করছে তারটা আমার কাছে বেশি ইফেক্টিভ। তাহলে ইফেক্টিভনেসটা হচ্ছে ওভারঅল কার্যকারিতা। আমার শুধু ইফিসিয়েন্ট হইলেই হবে না, সাথে ইফেক্টিভনেসটাও থাকতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। আমরা যে সকল টার্ম এই চ্যাপ্টারে পড়েছি, আরও কিছু টার্ম হয়তো সিলেবাসে ছিল, সবগুলো বিষয় আমরা হয়তো টাচ করিনি, কারণ এই চ্যাপ্টারে আমাদের অনেকগুলা ক্লাস অলরেডি হয়ে গেছে, আমরা সামনে আগাইতে চাই। কাজে তোমরা আরও অন্যান্য বিষয় যেগুলো আছে সিলেবাসে সেগুলো দেখে নিবা, নিয়মিত পড়াশোনা করবা, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন দিবা এবং আল্লাহর কাছে দোয়া করবো আমরা যাতে খুব তাড়াতাড়ি আবার করোনামুক্ত বিশ্বে আবার ফিজিক্যালি ক্লাস নিতে পারি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।